এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে ইউচি সিংহওয়ানকে বলছিল যে তুমি কি তোমার মন স্থির করে ফেলেছো। তখন সিংহওয়ান বলে যে আমি একবার যদি সেই শিয়াওয়েকে ধরতে পারি তাহলেই শিলিং সম্প্রদায়ে প্রবেশ করতে পারবো, আর তারপরে আমি ড্রাগন দেবতাকে মেরে ফেলবো। তো এইটা আসলে সিংহওয়ানের একটা ফ্ল্যাশব্যাক ছিল, যেটা কিনা সে এখন মনে করছিল। তখন প্রেজেন্টে সিংহওয়ান তাদের সবাইকে বলে যে এখানে হয়তো তোমাদের মধ্যেই একজন সেই হৃদয় ছিঁড়ে ফেলা শিয়াল ডেমন। আর এখানে একটা বিষয় যে সিংহওয়ান কেন ড্রাগন লর্ডকে হত্যা করতে চায় সেটা তো আমরা পরবর্তীতে জানতে চলেছি। আর একটা বিষয়, এই শিয়াওয়েটাকে শুরু থেকে সবাই বলতেছে যে তোমরা শিয়াওয়েকে ফিরিয়ে আনো। তো আসলে এই শিয়াওয়েটা সেই ভাঙা লেজওয়ালা শিয়ালের নাম ছিল, অর্থাৎ যে শিয়াল ডিমনকে তারা সবাই ধরতে এসেছে তার নামই শিয়াওয়ে ছিল। তো যাই হোক, সিংহওয়ান যখন তাদেরকে সেই কথা বলে তখন তারা সেই আলমারিটি খোলে। আলমারি খুললে তারা তার ভিতরে ওয়েচিংকে দেখতে পায়, যে কিনা বাধা অবস্থায় সেখানে ছিল। তখন ওয়েচিং সিংহওয়ানকে দেখে বলে যে এটা সে ছিল, সেই আমাকে বেঁধে রেখেছে। এই কথা বলে ওয়েচিং এর মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় আর সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী দৃশ্যে জিলিং তার চিকিৎসা করছিল। তখন জিলিং তাদেরকে বলে যে তাকে বিষ দেওয়া হয়েছে। এই কথা শুনে তো ইউশেং ওয়ে অনেক অবাক হয়ে যায়। তখন জিলিং তাদেরকে বলে যে কিন্তু আমি তাকে বাঁচাতে পারবো না, কিন্তু হয়তো এটার কোনো প্রতিষেধক থাকতে পারে। এই কথা শুনে ইউয়ে জিলিংকে নিয়ে সেখান থেকে চলে যায়, যেটাতে ইউশেং ওয়ে যেন ওয়েচিং এর সাথে থাকতে পারে। তো তখন ইউয়ে আর জিলিং একসাথে কথা বলতে থাকে। জিলিং ইউয়েকে বলে যে এখানে তো আরো একজন আহত ব্যক্তিকে দেখতে পাচ্ছি। তখন ইউয়ে বলে যে কে সে। তখন জিলিং বলে যে তোমার ঘাড়ে সেই আঘাতটা অনেক গভীর মনে হচ্ছে, সময় মতো যদি এটা চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে। এটাতে জিলিং ইউয়েকে একটি পাউডার দেয় আর তাকে বলে যে এটি লাগাও, এটা লাগালে তোমার আঘাত ভালো হয়ে যাবে। এটাতে ইউয়ে বলে যে তুমি আমাকে সেটা লাগিয়ে দাও, কারণ আমি তো এই ওষুধের সাথে পরিচিত নই। এটাতে জিলিং কিছুটা মুচকি হাসে আর তাকে সেই পাউডারটি লাগিয়ে দিচ্ছিল। সে যখন তাকে সেই মেডিসিন লাগিয়ে দিচ্ছিল তখন ইউয়ে তার দিকে তাকিয়েছিল। মেডিসিন লাগিয়ে দেওয়ার পরে জিলিং ইউয়েকে জিজ্ঞাসা করতে যাচ্ছিল যে সে কি তার সাথে আগেও দেখা করেছে। এটা বলার আগে ইউয়ে তাকে বলে যে আমাদের এখন মাস্টার ওয়েচিংকে দেখতে যাওয়া উচিত। এই কথা বলে সে তাকে নিয়ে চলে যায়। আসলে শুরুতেই যে তোমরা দেখলে না যে জিলিং যখনই ইউয়েকে দেখলো তখন তার একটা ফ্ল্যাশব্যাক মনে পড়লো। তো এটার কারণে সে বারবার তাকে এটা জিজ্ঞাসা করছিল যে তার সাথে কি তার আগে দেখা হয়েছিল কিনা। তো তার সাথে কি সত্যি আগে দেখা হয়েছিল কিনা এটা তো আমরা পরবর্তীতে জানতে পারবো। তো যাই হোক, এরপরে ইউয়ে আর জিলিং সবার সাথে দেখা করতে চলে আসে। তো তখন সবাই মিলে তারা কথা বলছিল, তারা সেই শিয়াওয়েকে কিভাবে ধরতে পারবে সেই বিষয়ে আলোচনা করছিল। তখন সিংহওয়ান তাদের সবাইকে বলে যে যদি আমি সেই সময় মাস্টার ওয়েচিংকে বেঁধে না রাখতাম আর তাকে লুকিয়ে না রাখতাম তাহলে তো এতক্ষণে সেই শিয়াল ডেমনটা তাকে মেরেই ফেলতো। তারা যখন এই বিষয়ে আলোচনা করছিল তখন সেখানে আমরা ওয়েচিং এর কাজিন অর্থাৎ লিউ ওইশুয়েকে দেখতে পাই। সে অনেক ড্রাঙ্ক অবস্থায় ছিল। আর এই ওয়েচিং এর কাজিনকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ এর ভূমিকা তোমরা কিছুক্ষণ পরে জানতে পারবে। আমরা একে লিউ বলে ডাকবো। আর এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে সিংহওয়ান, ওয়াংয়ান, ইউয়ে, জিলিং আর লিজিয়ে এরা কেউই কিন্তু শিয়াল ডেমন নয়। আসলে এরা সত্যি সবাই ডেমন হান্টার, কিন্তু এদের মধ্যে কিছুটা ভাগ আছে। যেমন হচ্ছে সিংহওয়ান মানুষ আর ইউয়ে আর ওয়াংয়ান এরা দুজন কিন্তু ডেমন ছিল। এমনকি এরা দুজন সেই সম্প্রদায়েরই ডেমন যে সম্প্রদায়ের ডেমন হচ্ছে শিয়াওয়ে, কারণ এরা দুজনও শিয়াল ডেমন ছিল আর শিয়াওয়েও শিয়াল ডেমন ছিল। তো যাই হোক, তারা যখন কথা বলছিল তখন ওয়াংয়ান সবার সামনে সেই শিয়াল ডেমনটির একটি লেজ বের করে। অর্থাৎ সেই শিয়াল ডেমনের তো 9টা লেজ ছিল, কিন্তু তার মধ্যে একটা তো বিচ্ছিন্ন ছিল আর সেই লেজটাই ওয়াংয়ানের কাছে আছে। ওয়াংয়ান বলে যে আমি লেজটা পেতে অনেক কষ্ট করেছি আর এই লেজের মাধ্যমে আমি তাকে খুঁজতে চাই। সেই শিয়াল ডেমনটা যখন কষ্টে ছিল তখন একজন মানুষ তাকে রক্ষা করেছিল আর তার ঋণ পরিশোধ করার জন্য সেই মানুষকে হত্যা করতে থাকে এবং তাদের হৃদয় ছিঁড়ে ফেলতে থাকে তার মানব রূপ এবং আধ্যাত্মিক রূপ সংরক্ষণ করতে, যাতে সে মানুষের বিশাল সমুদ্রে তার ত্রাণকর্তাকে খুঁজে পায় এবং তাকে সারা জীবন নিরাপদ এবং সুখী রাখতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত তার ইচ্ছা পূরণ হয়নি। অনেক বছর কেটে গেছে কিন্তু সে তাকে এখনো খুঁজে পায়নি যে তাকে বাঁচিয়েছিল। ওয়াংয়ান যখন এই কথা বলে তখন ইউই তাকে বলে যে তাহলে তাকে কি মাস্টার ওয়েচিং বাঁচিয়েছিল। এটাতে ওয়াংয়ান বলে যে হতে পারে, আর যদি মাস্টার ওয়ানচিয়ানই তাকে বাঁচিয়ে থাকে তাহলে সে অবশ্যই তার প্রতিদ্বন্দ্বীকে প্রেমে হত্যা করতে চায়। তাই আমি সেই কোণের রূপ ধারণ করেছিলাম যেটাতে সে শিয়াল ডেমন যেন আমার ফাঁদে পা দেয়, কিন্তু আমি সেখানে গিয়ে কি পেলাম, একটা শুকুর পেলাম। এই কথা শুনে সেখানে থাকা সবাই হেসে ওঠে। আসলে ওয়াংয়ান এটা সিংহওয়ানকে বোঝাতে চাচ্ছিল যে সে তো তার প্ল্যান ভেস্তে দিয়েছে।
তো তখন সিংগুয়ান সবাইকে বলে যে যাই হোক, এখন আমরা সবাই একে অন্যের সন্দেহের লিস্টে আছি, যার জন্য আমাদের কেউ এখান থেকে পালাতে পারবে না। আর আমি তোমাদের সবার হাতে আমার ব্লাড বাইন্ডিং সিল দিব, যেটাতে আমি তোমাদেরকে ট্র্যাক করতে পারবো, আর এটাতে তোমরা পালাতে পারবে না। তখন এটাতে সবাই রাজি হয়ে যায়, কারণ এখন পর্যন্ত তো এরা একে অন্যের অপরিচিত আর কেউ কাউকে ভালোভাবে জানে না, যার জন্য তারা একে অন্যকে বিশ্বাস করতে পারছে না। তখন সিংওয়ান তার সেই ব্লাড বাইন্ডিং সিল সবার মধ্যে দিয়ে দেয়, কিন্তু সিংওয়ান যখনই সেটা দেয় তখন তারা সবাই তাদের হাতে খেয়াল করে যে তাদের হাতে একটা মৃত্যুর অভিশাপের চিহ্ন চলে এসেছে। এটা থেকে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। এটাতে সবাই বলে যে তুমি এটা কি করছো, তুমি কি আমাদের মারতে চাও নাকি? এটাতে সিংওয়ান বলে যে এটা তো আমি করিনি, এটা অবশ্যই শিয়াওয়েরই কাজ। এই কথা বলে সেও তার নিজের হাত দেখায়, আমরা তার হাতেও সেই চিহ্নটা দেখতে পাই। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা বলতে থাকে যে সেই শিয়াওয়ে কতই না শক্তিশালী, যে সে এত দূর থেকেও আমাদের ভেতরে মৃত্যুর অভিশাপ দিয়ে দিতে পারলো। কিন্তু এখানে একটা জিনিস ছিল যে এদের সবার মধ্যে 3 জনের ভিতরে সেই অভিশাপটা যায়নি। এক হলো সেই ওয়েচিং এর কাজিন, আর দ্বিতীয় হচ্ছে ইউশেং ওয়েই, 3 নাম্বার হচ্ছে ওয়েচিং এর সেই মহিলা সৈন্য যার নাম হচ্ছে লু। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে সিংগুয়ান ইউচির সাথে কথা বলছিল। ইউচি সিংগুয়ানকে বলছিল যে আমি যখন লিউকে দেখলাম, অর্থাৎ ওয়েচিং এর কাজিন, সে অনেক মাতাল ছিল, কিন্তু তাকে দেখে আমার অনেক সন্দেহ হচ্ছিল। তখন সিংগুয়ান বলে যে সে তো নিশ্চিত মাতাল ছিল, তাহলে সে কিভাবে কাউকে হত্যা করতে পারে। তখন ইউচি সিংগুয়ানকে জিজ্ঞাসা করে যে আচ্ছা যাই হোক, বাদ দাও, তুমি কাকে সবচেয়ে বেশি সন্দেহ করছো? তখন সিংগুয়ান বলে যে ইউ ওয়াংয়ান এবং ইউইকে। যাই হোক, অন্যদিকে আমরা ওয়াংয়ান আর ইউইকে দেখতে পাই। ওয়াংয়ান গরম পাত্রে হাত রাখছিল। তখন ইউই তার হাত ছড়িয়ে বলে যে বোন, তুমি এটা কি করছো? তখন ওয়াংয়ান বলে যে আমি ইতিমধ্যে আমার স্পর্শের ক্ষমতাটা হারিয়ে ফেলেছি, কারণ আমাদের এই অভিশাপটি কাজ করতে শুরু করেছে। তো তখন আমরা জানতে পাই যে তাদের যে মৃত্যুর অভিশাপটা দেওয়া হচ্ছিল, এটার মাধ্যমে তারা এক এক করে তাদের ইন্দ্রিয়গুলো হারাবে। অর্থাৎ ধরো গন্ধর যে ইন্দ্রিয়টা আছে বা শোনার ইন্দ্রিয়, সেগুলো হারাবে। যেমন তার স্পর্শের অনুভূতি পাবে না, তারপরে কোনো সুগন্ধ পাবে না, এরকম আর কি। আর যেদিন তাদের হাতে থাকা সেই চিহ্নটি সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে, সেই দিন তারা সবাই মারা যাবে। তো সেই চিহ্নটি অন্ধকার হয়ে যাওয়ার আগেই তাদের শিয়াওয়েকে ধরতে হবে এবং সেই অভিশাপ থেকে মুক্ত হতে হবে। তো তখন সিংগুয়ান ইউচিকে বলে যে তার সন্দেহ লিস্টে কিন্তু জিলিংও আছে, কারণ শিরিন সম্প্রদায়ের ডেমন হান্টাররা তাদের কমান্ডারের কথা শুনে, কিন্তু কমান্ডার কার কথা শুনে? অবশ্যই ড্রাগন দেবতার। আর যেহেতু কমান্ডার এখানে জিলিং এর কথা শুনছে, যার জন্য সিংগুয়ান সন্দেহ করছে যে হয়তোবা সে ড্রাগন দেবতা হতে পারে। আর একটা গুজব আছে যে ড্রাগন দেবতা নাকি তার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। এটাতে সিংগুয়ান বলে যে তুমি কি তার হাতে থাকা সেই আংটিটি খেয়াল করেছো? তার ভিতরে কিন্তু কোনো পবিত্র শক্তি নেই, কিন্তু সে শুধুমাত্র সেই আংটির মাধ্যমে ম্যাজিক করতে পারছে। যাই হোক, এর পরের দিশে আমরা জিলিংকে দেখতে পাই। জিলিং আর লিজিয়ে তারা দুজন আসে লুর রুমে, অর্থাৎ ওয়েচিং এর সেই সৈন্যর আর কি। তো তারা তার রুমে এসেছিল কিছু এভিডেন্স খোঁজার জন্য, কারণ তারা সবাই মনে করছিল যে এই লুও আর লিউ, এরা দুজনের মধ্যে কেউ একজন সেই শিয়াল ডেমন, আর তারাই তাদের ক্ষতি করার চেষ্টা করছে। তো জিলিং যখন সেখানে খোঁজাখুঁজি করছিল, তখন সেখানে ইউএ চলে আসে, যেটাতে সে আলমারিতে লুকিয়ে পড়ে। এটা আবার ইউএ বুঝতে পারে। তো তখন ইউএ আলমারির কাছে আসে আর সেটা ওপেন করে। সে যখনই আলমারি খোলে তখন সে জিলিংকে দেখে। সে তো এটা দেখে ভয় পায় না, কারণ সে আগে থেকে জানতো, কিন্তু ইউএ ভয় পাওয়ার নাটক করে আর সে ভয় পাওয়ার অভিনয় করে জিলিংকে একটি চড় মেরে দেয়। এটাতে জিলিং একদম অবাক হয়ে যায় আর সে কান্না করে দেয়। তখন জিলিং কান্না করতে করতে ইউএকে বলে যে ইউএ, তুমি আমাকে অনেক জোরে মেরেছো। এটাতে ইউএ বলে যে তুমি এমন করছো কেন? আমি তো আর বুঝতে পারিনি, তোমাকে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এটাতে জিলিং বলে যে তুমি কি আমাকে দেখতে পাওনি? আমি জানি তুমি আমাকে চিনেও ইচ্ছাকৃতভাবে আমাকে মেরেছো। এটাতে ইউএ বলে যে সেখানে অনেক অন্ধকার ছিল, তাই আমি তোমার চেহারাটা ভালোভাবে বুঝতে পারিনি। যাই হোক, অন্যদিকে আমরা সিংগুয়ানকে দেখতে পাই, সে ওইমিয়াও প্যাভিলিয়নে এসেছিল। তখন আমরা সেখানে ওয়াংয়ানকে দেখতে পাই, সে সিংগুয়ানের পিছু করছিল। সিংগুয়ান সেখানে এসে বলে যে মনে হচ্ছে এখানে এমন একজন আছে যে মানুষের হৃদয়ের থেকে শক্তি শোষণ করে নিজের কাল্টিভেশন বৃদ্ধি করছে। সিংগুয়ান যখন এই কথা বলে তখন তার ব্যাগের ভেতরে থাকা ইউচি তাকে বলে যে তুমি কিন্তু একটা রাক্ষস, তাই সাবধানে থেকো। আর এই কথা শুনে তো আমরা অবাক হয়ে যাই। এতক্ষণ আমরা তাকে মানুষ ভাবছিলাম, কিন্তু ইউচির এই কথাতে বুঝতে পারলাম যে সিংগুয়ান আসলে একটা রাক্ষস ছিল, যেটা কিন্তু অন্যরাও জানে না। তো সেখান দিয়ে যখন একটি মেয়ে যাচ্ছিল, তখন সিংগুয়ান তাকে সেই প্যাভিলিয়ন সম্পর্কে জানার জন্য কিছু প্রশ্ন করে। সে তাকে জিজ্ঞাসা করে যে মহিলা, এখানে কি হয়? তখন সেই মেয়েটি বলে যে এটি একটি প্রেমের প্যাভিলিয়ন, এখানে মানুষেরা তাদের রোমান্সের জন্য প্রার্থনা করতে আসে। আর হ্যাঁ, এই প্যাভিলিয়নে প্রেমের তাবিজ পাওয়া যায়, যে তাবিজের মাধ্যমে তাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। তো তারা যখন কথা বলছিল তখন সেখানে ওয়াংয়ান চলে আসে। তখন ওয়াংয়ান এসে সিংগুয়ানকে বলে যে
তুমি কি জানো যে এখানকার এই প্রেমের তাবিজ পেতে হলে কি কি করতে হয়? তখন সিংহান বলে যে না। এটাতে ওয়াং ইয়ান বলে যে সর্বপ্রথম তোমার সকল জামা কাপড় খুলে ফেলতে হবে, তারপরে তোমাকে লেডি ওয়ের কাছে একটি গোপন কথা শেয়ার করতে হবে, আর এটাতে তোমাকে সেই প্রেমের তাবিজ দিবে। এটাতে সিংহান বলে যে আমি শিওর যে এটা তুমি বানিয়ে বলছো। এটাতে ওয়াং ইয়ান বলে যে আরে আমি এটা মিথ্যা বলছি না, বিশ্বাস না হলে ভিতরে গিয়ে দেখতে পারো। আর এখানে আমরা জানতে পারলাম এটা আসলে সেই লুয়োর প্যাভিলিয়ন ছিল, অর্থাৎ ওয়েচিং এর সেই সেবিকার আর কি। তো তারা যখন কথা বলছিল তখন সেখানে লুয়ো চলে আসে, যেটাতে ওয়াং ইয়ান আর সিংহান লুকিয়ে পড়ে। তখন লুয়ো সেখান থেকে চলে যায়। লুয়ো যে তার প্যাভিলিয়নে প্রেমের তাবিজ বিতরণ করে এটার পেছনে কিন্তু অনেক কারণ আছে, আর এই প্রেমের তাবিজের সাথে অনেক কিছু জড়িত, যেটা আমরা কিছুক্ষণ পর জানতে চলেছি। তো লুয়ো সেখান থেকে চলে গেলে ওয়াং ইয়ান সিংহানকে বলে যে আসলে আমি তোমাকে অনুসরণ করছিলাম না, আমি লুয়োকে অনুসরণ করছিলাম, কারণ আমার তার প্রতি অনেক সন্দেহ হয়। অন্যদিকে আমরা জিলিং আর ইউইকে দেখছিলাম, তারা সেই প্রতিষেধক খুঁজছিল, অর্থাৎ ওয়েচিং এর জন্য। তারা এক পর্যায়ে প্রতিষেধক পেয়ে যায়, যেটাতে তারা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা সিংহানকে দেখতে পাই, তারা যখন কথা বলছিল তখন সিংহান হঠাৎ করেই সেখানে থাকা গাছে একজনের নাম ঝুলানো দেখতে পায়। এটা একটা লোকের স্ত্রীর নাম ছিল, যে কিনা সেই শিয়াল ডেমনের দ্বারা নিহত হয়েছে। তো তখন তারা দুইজন সেখানে এরকম আরো অনেকজনারই নাম পায়, যারা কিনা এখানে প্রেমের তাবিজ নেওয়ার জন্য এসেছে এবং তারা সেই তাবিজ নেওয়ার পরে মারা গিয়েছে। আর এদের সকলের মৃত্যু কিন্তু সেই হৃদয় ছিঁড়ে ফেলার জন্যই হয়েছিল। অন্যদিকে আমরা জিলিংকে দেখতে পাই, জিলিং ওয়েচিং এর কাছে আসে আর তাকে সেই প্রতিষেধকটা দিয়ে দেয়। তাকে সেই প্রতিষেধক খাওয়ানোর সাথে সাথে সে সুস্থ হয়ে যায়। অন্যদিকে আমরা সিংহান আর ওয়াং ইয়ানকে দেখতে পাই, তারা দুজন যখন সেই ঘটনাগুলো সেখানে দেখে তখন তারা সিদ্ধান্ত নেয় যে তাদের এখন এই প্যাভিলিয়নের ভিতরে যেতেই হবে সত্যটা বের করার জন্য। তখন তারা প্যাভিলিয়নের ভিতরে চলে যায়। তারা সেখানে সেই প্রেমের তাবিজ নেওয়ার জন্য গিয়েছিল, কিন্তু যখন সেখানে থাকা একজন মহিলা সেবিকা তাদেরকে বলে যে তাদের যদি প্রেমের তাবিজ নিতে হয় তাহলে তাদেরকে একটি গোপন কথা লিখতে হবে এবং কিছু টাকা দিতে হবে। তখন ওয়াং ইয়ান তো সিংহানের কাছ থেকে কিছু টাকা দেয়, কিন্তু সে যে গোপন কথা লেখে সেটা আসলে মিথ্যা ছিল। তখন সেই সেবিকা বলে যে তুমি যেটা লিখেছো সেটা মিথ্যা কথা, যদি তুমি আসল গোপন কথা না লেখো তাহলে এই তাবিজ পাওয়া সম্ভব নয়, তাই তোমরা এখান থেকে চলে যাও। সিংহান আর ওয়াং ইয়ান যখন এটা দেখে তখন তারা সেই দাসীকেই বশ করে নেয়। তখন ওয়াং ইয়ান সেই দাসীকে হিপনোটাইজ করে বলে যে বলো তো যে এই শহরে যে হৃদয় বিদারক খুনগুলো হচ্ছে এটার সাথে কি এই প্রেমের তাবিজের কোনো সম্পর্ক আছে? এটাতে সেই সেবিকা বলে যে এই প্রেমের তাবিজ একটি ফক্স আলোয়ার স্পেল বহন করে, যারা এই তাবিজটি চায় তারা তাদের প্রেমিক প্রেমিকাকে জোর করে ভালোবাসাতে পারবে। আর এটাতে একটা মূল্য দিতে হয়, যে তাবিজ চেয়েছে সে যদি অন্য কারো প্রেমে পড়ে এটাতে তারা তাবিজ ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু এই তাবিজ ছেঁড়ার কারণে তাদের শাস্তিটা তাদের সঙ্গী পাবে। তখন তাদের হৃদয় যন্ত্রণায় জর্জরিত হবে এবং তারা নিজেরাই নিজেদের হৃদয় ছিঁড়ে ফেলবে। এই কথা শুনে ওয়াং ইয়ান বলে যে কি, যারা তাবিজ নেবে তারা যদি অন্য কারো প্রেমে পড়ে আর তারা যদি তাবিজ ছিঁড়ে ফেলে তাহলে তার সঙ্গী মারা যাবে? কি জঘন্য একটা মন্ত্র। তো এই কথা বলে এখানেই আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পার্টটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে ক্লিক করে দাও। আরেকটা বিষয়, এই ড্রামাটি কিন্তু প্রচন্ড পরিমাণে রহস্যজনক, যেটাতে তোমাদের হয়তো বুঝতে কিছুটা কষ্ট হতে পারে, তবে আমি যথেষ্ট চেষ্টা করব যে তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।